আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডে সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। বিশ্বকাপের নকআউটে ফরাসিদের কাছে আরও একবার থামল অ্যাটলাস লায়নদের স্বপ্নযাত্রা। একপেশে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ফ্রান্স। দুর্বার ফ্রান্সের মাস্টারমাইন্ড দেশীয় কোচ দিদিয়ে দেশো। দলের সাফল্যের কোনো রহস্য নেই দাবি তার। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যার কণ্ঠে ঝরছে প্রশংসা। অন্যদিকে ম্যাচ হারলেও নিজেদের লক্ষ্যে স্থির থাকতে চান মরক্কান কোচ মোহাম্মদ ওয়াহাবি। 2018 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, 22 বিশ্বকাপ রানার্স আপ, 26 বিশ্বকাপের সেমিফাইনালে দিদিয়ের দেশর ছোঁয়ায় বদলে গেছে ফ্রান্স। বর্তমান সময়ের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে ফরাসিরা। তরুণ ফুটবলার সাথে অভিজ্ঞদের মিশেলে অসাধারণ এক দল। তবে দলের এমন সাফল্যে কৃতিত্বটা ফুটবলারদেরই দিলেন দেশো। আর দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে আখ্যা দিয়েছেন একজন আদর্শ ফুটবলার হিসেবে। আমার কোনো রহস্য নেই, একঝাঁক ভালো মানের ফুটবলার রয়েছে, তারাই মূলত এই সাফল্যের রহস্য। এমবাপ্পে দলের জন্য একজন রোল মডেল। মাঠ বা মাঠের বাইরে সব জায়গায় সে অসাধারণ। নকআউট পর্বে কোনো গোল হজম করেনি, যার কৃতিত্ব ডিফেন্ডার আর গোলরক্ষকের। টানা দ্বিতীয় বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল আফ্রিকান জায়ান্ট মরক্কো। তবে সাম্প্রতিক সময়ে বেশ শক্তিশালী এক প্রতিপক্ষ হিসেবে পরিণত হয়েছে অ্যাটলাস লায়ন্স। তাই হারের পরও ফুটবলারদের মাথা উঁচু রাখতে বলেন কোচ মোহাম্মদ ওয়াহাবি। বলেছেন সেরা হওয়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাবে তার দল, যেখানে প্রথম টার্গেট অ্যাফকন। ম্যাচ হারলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাব। প্রথম লক্ষ্য 2027 অ্যাফকন, এরপর 2030 বিশ্বকাপ। আমাদের সেরাটা দিয়ে পরিশ্রম করে অ্যাফকন জিততে চাই। বেশ কিছু তরুণ ফুটবলার আছে, ফেডারেশন রাজাসহ সবার সাহায্যের কারণে আমরা এখানে পৌঁছেছি। গেল বিশ্বকাপে সেমিফাইনাল আর এবার কোয়ার্টার ফাইনাল। এই বিশ্বকাপে মরক্কো যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেছে সে কারণে বেশ প্রশংসা কুড়িয়েছে আফ্রিকান প্রতিনিধিরা। সামিনিয়া স্যার, চ্যানেল 24। উজানের ঢলে রাঙামাটির বাঘাইছড়িতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 30 গ্রামের বাসিন্দা। 16টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 3,500 মানুষ। এ নিয়ে জেলার 34টি আশ্রয় কেন্দ্রে প্রায় 4,500 মানুষ অবস্থান করছেন। অনেক কেন্দ্রে এখনও পৌঁছয়নি ত্রাণ সহায়তা। বৃষ্টি কমায় খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকে নামছে পানি। বিপদসীমার নিচে বইছে চেঙ্গি নদীর পানি। পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে দীঘিনালাতেও। তবে মেরুং ও কবাখালী ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকায় এখনও তলিয়ে আছে। এদিকে মৌলভীবাজারে মনু নদের পানি বইছে বিপদসীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে। প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকছে 3টি গ্রামে। আর ধলাই নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 15টি গ্রাম। সুনামগঞ্জে দুদিনের টানা বৃষ্টিতে বেড়েছে হাওর ও নদ নদীর পানি। এদিকে ঢাকায় ভোর থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, সারা দেশে বৃষ্টি আর জলাবদ্ধতার কি খবর আছে? বুশরা, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে আছি এবং সর্বশেষ যেই খবরটি আমাদের কাছে রয়েছে, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 159 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারি যতটুকু যে চট্টগ্রামে কিন্তু গতদিন 329 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেখান থেকে কিন্তু কমে আসছে বেশ খানিকটাও। তাছাড়া ঢাকায় যে বৃষ্টিপাত হচ্ছে, ঢাকায় কিন্তু কখনো এই ঝুম বৃষ্টি হচ্ছে, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এবং এটির যেই পূর্বাভাস এখানকার আবহাওয়া দপ্তরের যারা দিয়েছে, তারা বলেছে যে আগামী 2 দিন এরকমই বৃষ্টি থাকবে। আজকে এবং কালকে আরও কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বন্যার যেই কথাটি আমরা বলতে পারি, বন্যার খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবন এই 3টা জেলা কিন্তু আগে থেকেই বন্যায় আক্রান্ত অবস্থায় আছে, অর্থাৎ বন্যা প্লাবিত হচ্ছে। তাছাড়া এর সাথে আরও সিলেটের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই যে এলাকাগুলো সেটিও কিন্তু নতুন করে বন্যায় প্লাবিত হচ্ছে। অর্থাৎ আমরা গতদিন যতটি জেনেছি 127টি পানি স্টেশন, অর্থাৎ সমতল পানি স্টেশন যেটি রয়েছে, তার ভেতরে 94টি কিন্তু বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে। এছাড়া
আরও যেই 6টি নদী সেটি কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং সর্বশেষ যেটি বলা যায় যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সেটি কিন্তু বন্যায় প্লাবিত হয়ে আছে এবং সামনে আরও সংলগ্ন এলাকাগুলো প্লাবিত হতে পারে। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেশি বিদেশি ধারালো অস্ত্রের বিরাট বাণিজ্য গড়ে উঠেছে ভার্চুয়াল জগতে। ঘরে বসে অর্ডার করলেই সন্ত্রাসীদের হাতে পৌঁছে যাচ্ছে নিত্য নতুন নানা অস্ত্র, যা ব্যবহার হচ্ছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো অপরাধে। ছদ্মনামে অস্ত্রের এমন ব্যবসা চালানো হচ্ছে বেশ কিছু টিকটক অ্যাকাউন্ট থেকে। কাজী ফয়সালের অনুসন্ধানে দেখুন এর বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। বাইকপাড়া, সেনপাড়া, বেলতলি, হকপাড়া, চিটাশালা, নয়ামাটি, মিরপুর, বটতলা, ফিরবাগ, কল্যাণপুর, ঠিকা যায় জামতলা, শেখপেট, বারকলা, আমতলা, সবকলা, ওপেন রোডে পোর্ট করে গিড়ি লক করে দিলে ভাবে টক করে চোখে দেখবেন গলি গলি পুরা ঢাকার সেটা বলা বাইক যত সলি বলি মায়া দয়া উঠা গেছে রুহুরতে একার লেগা চিন্তা মানুষ মাইরা আল্লাহ মুহূর্তে ছোটবেলা থেকে ছিল গ্যাংস্টার হওয়ার ড্রিম ঢাকা যার যত লিঙ্ক কাপায় ওর পোলা পাইন সিন। অফলাইন থেকে অনলাইন, প্রকাশ্যেই অস্ত্রের মহড়া বিভিন্ন অপরাধ চক্রের। প্রশ্ন হলো, ছিনতাইকারী কিংবা কিশোর গ্যাংয়ের সদস্যরা নিত্য নতুন ধারালো অস্ত্র পাচ্ছে কোথা থেকে? এর উত্তর খুঁজতে অনলাইনের এক অস্ত্রের জগতে প্রবেশ। সুইস গিয়ার, চাইনিজ কুড়াল কিংবা তলোয়ার, দেশি বিদেশি ধারালো অস্ত্রের পসরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে। অনলাইন মাধ্যমে অস্ত্র কেনাবেচার মার্কেটে গোপন কিছু শব্দ তারা ব্যবহার করে। এর মধ্যে রয়েছে ঈগল, চিতা, শিয়াল, মাছরাঙ্গা সহ নানান রকমের ইঙ্গিতসূচক শব্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছদ্মনামে এই বাণিজ্য চালায় বেশ কিছু চক্র। অস্ত্রের ছবির কমেন্টস বক্সে অসংখ্য মানুষের উপস্থিতি। আগ্রহীরা দাম জানতে চান প্রকাশ্যেই, কিন্তু দর কষাকষি আর লেনদেন পর্ব চলে গোপনে। ছদ্মবেশে সেই অজানা প্রক্রিয়া দেখতে চাই আমরা। এমনই একটি টিকটক অ্যাকাউন্টে ধারালো অস্ত্র কেনার আগ্রহ দেখাতেই শুরু হয় তাদের ইনবক্স আলাপন। অর্ডার করা হলো এই দুটি অস্ত্র। তাদের দেয়া নাম অনুসারে একটির নাম টাইগার, অন্যটি শিয়াল। দুটির দাম মোট ৪,১০০ টাকা। তাদের শর্ত অনুযায়ী পাঠানো হয় ৮০ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ। অনলাইন মাধ্যমে দুটি অস্ত্র আমরা অর্ডার করেছি, যার একটি হোয়াইট টাইগার এবং অন্যটি চাইনিজ কুড়াল। হোয়াইট টাইগার মানে হচ্ছে সুইস গিয়ার। আর এই দুটি অস্ত্রই রিসিভ করতে আমরা যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। কথা ছিল কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে পণ্য। দুদিন পর নির্ধারিত স্থানে আমাদের অপেক্ষা অর্ডার করা অস্ত্র হাতে পাওয়ার। কিন্তু মোটরসাইকেলে আসা এই দুই তরুণের সাথে কথা বলে জানা গেল তারাই করেন অস্ত্র ব্যবসা। এরপর ঠিকঠাক বুঝিয়ে দিলেন ধারালো অস্ত্র দুটি। তারা আগ্নেয়াস্ত্র বিক্রি করেন কিনা জানতে চাইলে সম্মতি জানান। হ্যাঁ যাবে ভাই। আরে ভাই আমরা বিশ্বাস আমাদের ব্যবসা করি। ওইটা শুধু আপনি মেশিনটা পাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে ধরনের অস্ত্র ছিনতাইকারী কিংবা নানান রকমের অপরাধীদের কাছ থেকে উদ্ধার করে তার মধ্যে এই দুটি অস্ত্র অন্যতম। তবে এর মধ্যে সবচেয়ে বেশি জব্দ করা হয় এই সুইস গিয়ার অস্ত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনলাইনে অস্ত্র কারবারের বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট বিভাগের নজরে আনি আমরা। তারা বলছে শিগগিরই অভিযান চালানো হবে এসব চক্রের বিরুদ্ধে। সে যদি স্বচ্ছ ব্যবসায়ী হইতো তাহলে তার তো এই যে বিভিন্ন নাম ব্যবহার করার দরকার ছিল না। তার মানে সে নিজেই ইন্টেনশনালি খারাপ কাজে ব্যবহার করার জন্য একটা অস্ত্র কিশোর গ্যাং বা সন্ত্রাসী বা চাঁদাবাজের হাতে তুলে দিচ্ছে। আমরা যদি এটা পারি অবশ্যই সেও এই মামলার আসামি হয়ে যাবে এবং এটা আমাদের যে সাইবার ক্রাইম এবং সিটিটিসি, ডিবি বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের নজরদারিতে আছে এবং তারা নজরদারি করবে আমি আশা করি। সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং সহ নানা অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা হয় এ ধরনের বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। সন্তান জন্মদানে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার রোধ করতে চায় সরকার।
কমাতে চায় মাতৃমৃত্যু। তাই বেসরকারি সব হাসপাতালে লেবার কক্ষ বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কতগুলো হাসপাতালে বিশেষায়িত এই কক্ষ আছে তার কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। নির্দেশনা অনুযায়ী লেবার কক্ষ করতে ব্যর্থ হলে নবায়ন করা হবে না নিবন্ধন। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় সি সেকশনের পেছনে যারা কাজ করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আশিকিন প্রিন্সের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে প্রতি লাখ জীবিত শিশুর জন্মদানের বিপরীতে মাতৃমৃত্যু ১২৩। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই সংখ্যা ৭০-এ নামিয়ে আনতে হবে। এজন্য নিরাপদ স্বাভাবিক প্রসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেবার রুম হলো হাসপাতাল বা ক্লিনিকে স্বাভাবিক সন্তান প্রসবের জন্য নির্ধারিত একটি বিশেষায়িত কক্ষ। নিরাপদ প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসবোত্তর সেবা প্রদানের জন্য ব্যবহার করা হয় এই কক্ষ। বেসরকারি হাসপাতালে নিবন্ধন পেতে লেবার কক্ষ রাখার বাধ্যবাধকতা আছে। দেশে বর্তমানে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ৬,৩২০টি। তবে এসব হাসপাতালগুলোর মধ্যে কতটিতে লেবার কক্ষ আছে তা নিয়ে কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। নির্দেশনা দেওয়া হয়েছে এ বছরের ১১ জুলাইয়ের মধ্যে সকল বেসরকারি হাসপাতালে লেবার কক্ষ স্থাপন করতে হবে। লেবার রুম যদি নাই থাকে তখন সে নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারবে না। এই জন্য আমরা সব জায়গায় লেবার রুমটা মানে নিশ্চিত করতেছি। তখন অটোমেটিক্যালি হয়তো ডাক্তার সাহেব প্রথমে লেবার ট্রাই করে পরে হয়তো এটা আপনার তার নর্মাল ডেলিভারি এই সিজারিয়ান চেষ্টা করবে আর কি। বেসরকারি হাসপাতাল হেলথ অ্যান্ড হোপের চেয়ারম্যান বলছেন, সরকারের এই উদ্যোগ স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করবে। প্রতি মাসে বা সপ্তাহে দেশে কত সিজারিয়ান অপারেশন হয় তারও একটি অডিট হওয়া দরকার। এখানে অযৌক্তিক বা অপরিহার্য নয় এমন কোনো অপারেশন করা হলে যে বা যারা করবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। স্বাস্থ্য দপ্তর বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে নবায়ন করা হবে না হাসপাতালের নিবন্ধন। আমাদের এই বছর নবায়ন যারা চালু হবে 2026-27 অর্থ বছরে, আমরা ওই ক্ষেত্রে লেবার রুমটা খুব কঠোরভাবে দেখবো আর কি। লেবার রুম নেই তাদেরকে আমরা নবায়ন না দিয়ে সময় দিব যে লেবার রুম থাকা সাপেক্ষে নবায়ন পাবে, অথবা আমরা সময় দিব যে কোনো একটা আর কি, বা যখন সময় দিব তখন কার্যক্রম বন্ধ থাকবে। দেশে মোট প্রসবের 52% হচ্ছে অপারেশন বা সি সেকশনের মাধ্যমে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একটি দেশে মোট প্রসবের 10-15% হওয়া উচিত সি সেকশন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।